শ্রেষ্ঠাংশে এই মুহূর্তে যাত্রার একমাত্র অলরাউন্ডার সুপারস্টার প্রদীপ কুমার, চলচ্চিত্র সিরিয়ালের হার্টথ্রব নায়িকা মিস মোহিনী, চলচ্চিত্র মঞ্চের অনন্য সুন্দরী নায়িকা স্নেহা, ভয়াল ভয়ঙ্কর ভিলেন এম রজনীশ, বলিষ্ঠ অভিনেতা চিরঞ্জিত ভদ্র, সিরিয়ালের গায়ক নায়ক সুমন মুখার্জি, গ্ল্যামার কুইন মিস সুজাতা ও নরম মনের গরম ভিলেন সৈকত ঘোষাল এবং কিংবদন্তি অভিনেতা সুবীর রক্ষিত তৎসহ আনন্দ কয়াল, লতা ঘোষ, সৌমেন মণ্ডল, স্মৃতি চক্রবর্তী, যন্ত্রী সংঘ, বুদ্ধদেব দাস, সত্যজিৎ দাস ও অশোক হালদার, দল ম্যানেজার আনন্দ কয়াল, অফিস ম্যানেজার নিরঞ্জন গড়িয়া, জেনারেল ম্যানেজার শুভ পাড়ুই, ফিল্ড মার্শাল রবীন পাত্র। শুরু হচ্ছে দেবলোক অপেরা পরিবেশিত মঞ্জুল ব্যানার্জি রচিত ও নির্দেশিত বর্তমান যাত্রার একমাত্র সুপারস্টার প্রদীপ কুমার অভিনীত আমি নায়ক 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 আমার ছেলে প্রলয় একেবারে সত্যিকারের নায়ক। না না, ও কোনো যাত্রা বা সিনেমার নায়ক নয়, একেবারে বাস্তবের নায়ক, দ্য রিয়েল হিরো। ও প্রলয়ের কথা ভাবলে না গর্বে আমার বুকটা একেবারে ভরে ওঠে। আর ওর জন্য আমার দুশ্চিন্তা হয়। মায়া, তোমার গুণধর বড় ছেলে ওই প্রলয় আজকাল যা বাড়াবাড়ি শুরু করেছে। আচ্ছা কি করেছে সেটা বলবে তো? একটু আগে ফোন করে জানালো আজও বাড়িতে আসতে পারবে না। 72 ঘন্টা টানা 72 ঘন্টা ডিউটি করছে। বললো এমার্জেন্সি পেশেন্ট আছে। শুধু তোমার জন্য আমার ছেলের এই অবস্থা, আর এর জন্য দায়ী তুমি। মায়া, তোমার ছেলে কোনো সাধারণ কর্মচারী নয়, ও একজন ডাক্তার। আর তাছাড়া হসপিটালে যদি এমার্জেন্সি পেশেন্ট থাকে তাহলে তোকে থাকতেই হবে। তুমি যাই বলো বাপু, ওর জন্য না আমার ভীষণ চিন্তা হয়। ওর জন্য তোমার চিন্তা হয় আর আমার আফসোস হয়। আফসোস হয়? হ্যাঁ বাবা, তোমার ইচ্ছে ছিল যাতে আমি ডাক্তারি পড়ি, কিন্তু আমার টার্গেট ছিল ব্যবসা। তাই ডাক্তারি না পড়ে পড়াশোনার পর শেষ হতেই ব্যবসায় ঢুকে গেলাম। দেখো নিলয়, তুমি আমার ছোট ছেলে হলো, ছোটবেলা থেকে আমার কোনো কথাই তুমি শোনোনি। তোমার যখন যেটা ভালো মনে হয়েছে তুমি ঠিক সেটাই করেছো। কিন্তু তোমার বড় ভাই, আই মিন আমার বড় ছেলে, ও ছোটবেলা থেকে আমার প্রত্যেকটা কথা শুনে মেনে তারপর বড় হয়েছে। এমনকি জীবনের একটা সিদ্ধান্ত নিজে নেয়। আজ নেয়নি, কিন্তু আগামীকাল যে নেবে না তার তো কোনো গ্যারান্টি নেই বাবা। বৌমা, ওর উপর আমাদের সে বিশ্বাস আছে বৌমা। তা রাখো, ক্ষতি নেই, কিন্তু সরকারি হাসপাতালে এভাবে ডিউটি করে এভাবেই দিন কাটিয়ে দিলে চলবে? দিনকাল খারাপ, নিজের বড় দাদা তাই কথাগুলো বলছি। কিন্তু কেন তুমি এই কথাগুলো বলছো আমি তো বুঝতেই পারছি না। তুমি ওকে ডাক্তারি পড়ালে, ডাক্তারি পাস করার পর আমি ওকে বললাম একটা ভালো প্রাইভেট নার্সিং হোম থেকে জয়েন কর, কিন্তু তা না করে ও আমারই কথা অনুযায়ী সেই সরকারি হসপিটালে জয়েন করে এবং সেখানে প্র্যাকটিস শুরু করে। আমারই কথা অনুযায়ী লন্ডনে যায়, সেখান থেকে এফআরসিএস ডিগ্রিটা হাসিল করে ও দেশে ফিরে আসে। হ্যাঁ, ফিরে এসে দাদা আরামসে একটা চেম্বার খুলে বসতে পারতো, কিংবা একটা নার্সিং হোম করতে পারতো, দু হাতে টাকা কামাতো। কিন্তু তা না করে ও সেই সরকারি হসপিটালে গরিব মানুষদের সেবা করবার জন্য জয়েন করে। ওইখানেই তো আমাদের কথা বাবা। ওই সরকারি হাসপাতালে দাদা যে ক টাকা মাইনে পায়, এরপর দাদার ভবিষ্যৎ চলবে কি করে একবার ভেবে দেখেছেন? বোমা, আমি সারা জীবন প্রফেসরি করে না খুব সামান্য টাকা উপার্জন করেছি এবং তা দিয়ে আমার দিব্যি চলে গেছে, ওরও চলে যাবে। আর তাছাড়া ডাক্তারি আর ব্যবসা তো এক জিনিস নয়। ওই সাধারণ খেটে খাওয়া গরিব মানুষগুলোকে যারা সর্বশান্ত করে তারা হলো ব্যবসাদার। আর সেই সাধারণ খেটে খাওয়া গরিব মানুষগুলোকে সরকারি হসপিটালে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা করে যারা জীবন বাঁচায় তারাই হলো প্রকৃত ডাক্তার। হ্যাঁ, তুমি তাদের ভগবানও বলতে পারো। বাবা, যে সরকারি হাসপাতালে প্র্যাকটিস করতে এসে ডাক্তারকেই মরতে হয়, সে সরকারি হাসপাতালে সাধারণ মানুষ বাঁচবে বলছো? না নিলয়, ওটা একটা অ্যাক্সিডেন্ট। কতগুলো জানোয়ার তাদের মনুষ্যত্ব, বিবেক সমস্ত জলাঞ্জলি দিয়ে তারপর ওই ঘটনাটা ঘটিয়েছে। আর তার জন্য তুমি সমস্ত সরকারি হসপিটালকে ছোট করতে পারো না নিলয়। বাবা, এনিওয়ে, তোমার সঙ্গে এই সমস্ত কথা আলোচনা করে আমার কোনো লাভ নেই। তার থেকে তুমি এখানে কেন এসেছো সেইটা আমাকে বলো। না মানে তোমার সঙ্গে একটা দরকার ছিল। দরকার ছাড়া তুমি যে আমার ঘরে চৌকাট ডিঙাও না সেটা আমার খুব ভালো করে জানা আছে। এবার দরকারটা কি বল শুনি। আসলে মা, ও একটু ব্যবসাটাকে বাড়াতে চাইছে। আর তার জন্য কিছু টাকা লাগবে, তাই তো? না মানে বাবা, দেখো নিলয়, এর আগে ব্যবসা করবার জন্য বহুবার আমি তোমাকে টাকা দিয়েছি এবং তোমার সঙ্গে আমার কথা ছিল আসল টাকাটা তুমি আমাকে ফেরত দেবে। কিন্তু দিয়ে দেবো। ও বাবা, আমি দিয়ে দেবো, একটু ব্যবসাটা জমে যাক। এখন যদি কিছু টাকা। ছোট কোকা, আজ তোর বাবার জন্মদিন, কোথায় পায়ে হাত দিয়ে বাবাকে প্রণাম করবি, তা না এসেই তুই টাকা চাইছিস। ও আজ তো বাবার দেখলে, একদম ভুলে গেছিলাম। মায়া, এরা হলো সব কলি যুগের সন্তান। এরা বাবা মায়ের জন্মদিনে বাবা মার পায়ে হাত দিতে ভুলে যায়, কিন্তু সেই হাত দিয়ে বাবা মার কাছে টাকা চাইতে এরা কিন্তু ভোলে না। বাবা, ওইভাবে বলছেন কেন বাবা? সবার তো সবসময় সব কথা মনে নাই থাকতে পারে। রাইট বৌমা, রাইট রাইট রাইট।
ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কিন্তু তোমার বিবাহ বার্ষিকীতে তুমি আমারই ছোট ছেলের ঘর ভেঙে সোনার নেকলেসটা নিতে তুমি তো বলো না বৌমা। এনিওয়ে, এই কত টাকা লাগবে তোর? 10 লাখ টাকা হলেই হবে। কত? 10 লাখ? বর্দাকে ডাক্তারি পড়াতে গিয়ে এর থেকে বেশি টাকা খরচ করেছো তুমি বাবা। ও, দাড়িপাল্লার স্বার্থ মাপছো বুঝি? সত্যি খারাপ লাগলেও কথাটা তো সত্যি বাবা। এর থেকে অনেক বেশি টাকা আপনি দাদার পিছনে ইনভেস্ট করেছেন। বৌমা, তোমার এই অপগণ্ড স্বামীটি কোন রকমের গ্রাজুয়েশন কমপ্লিট করে পড়াশোনা ছেড়ে দেয়। ও যদি পড়াশোনা চালিয়ে যেত তাহলে আমি নিশ্চয়ই ইনভেস্ট করতাম। দুটোই তো একই বাবা, ইনভেস্ট। না বৌমা, এক নয়। পড়াশোনা আর ব্যবসা কখনোই এক জিনিস নয়। তোমার এই স্বামীটি চেষ্টা চরিত্র করলে আগামী ভবিষ্যতে একজন টাটা কিংবা বিড়লা হলেও হতে পারে, কিন্তু হাজার চেষ্টা করলেও ও একজন ডক্টর এপিজে আব্দুল কালাম কোনোদিনই হতে পারবে না বাবা। এনিওয়ে, তোমাকে কিভাবে টাকাটা দেওয়া যায় সেটা আমি দেখছি। থ্যাংক ইউ বাবা। আসলে আমার সঙ্গে একজন বড় ব্যবসাদারের যোগাযোগ হয়েছে, তার সঙ্গে পার্টনারশিপে ব্যবসাটা শুরু করব। আর এই ব্যবসাতে দাদাকেও প্রয়োজন হবে। তাই নাকি? তা কি ব্যবসা শুরু করবে শুনি? ওই হাসপাতাল বা নার্সিংহোমের নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা, যেমন ধরো ইনজেকশনের সিরিঞ্জ, তুলো, ব্যান্ডেজ, এইসব আর কি। যার সঙ্গে ব্যবসাটা করছি সে খুব ভালো মানুষ, এই ব্যবসার বিষয়ে হেবি দক্ষ। তার নাম দয়াময় হালদার। কি নাম বললে তুমি? দয়াময় হালদার? দয়াময় হালদার, দয়াময় হালদার নামটা শুনলেই মনে হয় ভদ্রলোক হলো দয়ার মাল্টিপ্লেক্স। দয়ার পুরো টেন্ডারটাই ওনার নেওয়া। খোপে 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 শুধু দয়া আর দয়া। আদৌ কিন্তু তা না, মালটা ইন্টারন্যাশনাল খচ্চর। তবু আমাদের মতো মানুষদের ওনার সব কাজ মেনে নিতে হয়। আর তার বিনিময়ে আপনার পকেটে ঢোকে মোটা টাকা, যেটাকে আপনি বলেন প্রণামী, কিন্তু আমাদের পরিভাষায় সেটা হলো ঘুষ। ওভাবে বলবেন না পিয়াসা ম্যাডাম, বুকে বড্ড ধাক্কা লাগে। নরহরি বাবু, ওনার থেকে আমি ঘুষ নিই ঠিকই, তার পিছনে একটা কারণ আছে। কারণ? আগে হ্যাঁ ম্যাডাম। তা কি কারণ জানতে পারি? অবশ্যই পারেন, তবে এখন নয়। সময় হলে ঝাঁপি থেকে কারণের সবটা আমি ঠিক বার করে আনবো। এই মাঝে মাঝে হিয়ালি করে আপনি যে কি সব বলেন না, আমি কিছুই বুঝতে পারি না। ম্যাডাম, Anyway, এবার বলুন হঠাৎ আমাদের অফিসে কি মনে করে? ওনার সাথে আমার দরকার আছে। কোথায় কোথায় দয়াময় বাবু? এই তো পিয়াসা স্যার কোথায়? স্যারের সাথে না আমার খুব দরকার আছে। দুজনেরই একই প্রশ্ন, তাই দুজনকেই একই উত্তর দিচ্ছি। আপনাদের স্যার, আই মিন দয়াময় হালদার, একটি গুরুত্বপূর্ণ মিটিং করছিলেন। আপাতত মিটিং শেষ, এখনই এখানে আসবেন। শব্দটা আসবেন না, আমি এসে গেছি। স্যার, ল্যাপটপ, ট্যাব কিংবা মোবাইল ফোন ব্যবহার করলেও এখনো আমি চিঠি লিখতে খুব ভালোবাসি। তাই তো এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে লিখলাম আমার এই চিঠি। তা হঠাৎ আমাকে আপনাদের দুজনের কি দরকার? ইতি দয়াময় আপনার সাথে আমার কথা আছে দয়াময় বাবু। আছে যখন, তখন আর তাকে রাখবেন না বলে ফেলুন। স্যার আমার তো খুব ইমার্জেন্সি স্যার। নিশ্চয় চাই কারেন্সি, মানে টাকা। কি ভাস্কর, তাই তো? বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই নিয়ে 3 বার, মানে এই নিয়ে তিনবার বাবাকে হাসপাতালে ভর্তি করতে হলো। আচ্ছা ভাস্কর, শহরে কোনো নামি দামি নার্সিংহোমে রেখে তোর বাবার অপারেশনটা কেন করাচ্ছিস না বাবা? ওটা করতে হলে তো অনেক টাকার প্রয়োজন স্যার। আপনাকে তো আমি বলেছিলাম, কিন্তু আপনি। ঠিক আছে, কৃষ্ণ বলো সঙ্গে চলো। আপাতত কি করতে হবে সেটা বল। কিছু টাকা। আচ্ছা আপাতত তুই কত হলে সামলে নিতে পারবি? 1000 হলেই হবে। মাত্র এই করে টাকার জন্য তুই হাত জোর করে মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে আছিস? আরে পিয়াসা, আরে আমি তো বুঝলাম গাধাটা অনেক বেশি টাকা চাইবে। যা ক্যাশিয়ার বাবু কাছে চলে যা, আমি ফোনে যা বলা বলে দিচ্ছি। ক্যাশ থেকে টাকা নিয়ে সোজা হাসপাতালে চলে যা। স্যার। আর শোন, বাবা কেমন আছে জানাবি, কেমন? যা এখন। ঠিক আছে স্যার, আপনি ক্যাশের বাবুকে বলে দিন না, আমি ওনার কাছেই যাচ্ছি। ভাবো পিয়াসা, তুমি একবার ভেবে দেখো, হারামজাদাটা 10,000 টাকা চাই। টাকা যেন সস্তা। ক্যাশিয়ার বাবুকে ফোনটা লাগিয়ে দাও। ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ আপনার সাথে স্যার একটু কথা বলবেন। ধরুন স্যার, লাইনে ক্যাশিয়ার বাবু আছেন। হ্যালো, হ্যাঁ ওই ভাস্কর বলে ছোঁয়াটা এক্ষুনি আপনার কাছে যাচ্ছে, ওকে 1005 টাকা দিয়ে দেবেন। হ্যাঁ, ও আপনার কাছে 10,000 টাকা চাইবে, বলবেন যে ক্যাশ নেই। আর হ্যাঁ, ভাউচারে সই করাবেন অবশ্যই, কিন্তু ভাউচারে টাকার জায়গায় কোনো টাকার অঙ্ক লিখবেন না। বুঝে গেছেন? রাখছি। এরাও পিয়াসা তোমার ফোন। এই কি সেন্ট মেখেছে গো, সুন্দর গন্ধ বেরোচ্ছে। স্যার, আপনি যেন কি বলতে এসেছেন ভজহরি বাবু? আগে আমার নাম ভজহরি নয়, নরহরি। নরহরি কমপ্লিট
কায়স্থ। কমপ্লিট কায়স্থ এটা আবার কেমন পদবি? আগে আমার পদবি হলো পুরো কায়স্থ, কিন্তু আজকালকার দিনে কারণ কিংবা অকারণে বাংলা ভাষার সঙ্গে হয়তো ইংরেজি শব্দ মিশিয়ে বলাটা আধুনিক প্রজন্মের একটা স্টাইল হয়ে গেছে। তাই আমিও বাংলা ইংরেজি মিশিয়ে আমার পদবি পুরো কায়স্থকে কমপ্লিট কায়স্থ করে নিয়েছি। ভজহরি বাবু। ভজহরি নয়, নরহরি। ওই একই তো হলো। কি করে এক হলো? বলি কি করে এক হলো? চাল আর চাল কুমড়ো কি এক? পান আর পান কৌড়ি কি এক? প্রজাপতি আর শুয়োপোকা কি এক? এই এত কথা বলেন কেন বলুন তো? আবার আমার চিঠি লিখতে ইচ্ছে। তাড়াতাড়ি বলে ফেলুন কি দরকার। ইতি দয়াময় হালদার। থানায় নতুন ওসি আসছে। এ আর নতুন কথা কি? আগের ওসিও তো দিন সাথে করে বদলি হয়েছে, তা হিসেব মতো থানায় তো নতুন ওসি আসবেই। কথাটা সেখানে নয়, যিনি আসছেন তিনি মহিলা। ও মানে বড় বাবুর পরিবর্তে ম্যাডাম বলতে হবে, এই তো? একদম ঠিক। নাম দুর্গা সান্যাল। তাই নাকি? ঠিক তাই। খবর নিয়ে জেনেছি ম্যাডাম রূপেও যেমন দুর্গা, কাজেও তেমন দুর্গা। এর আগে যেসব এলাকায় পোস্টেড ছিলেন সেসব এলাকায় ঠান্ডা করে দিয়েছেন। এবার আসছেন আমাদের এলাকায়। কথায় বলে কত এলো কত গেল, অষ্টম প্রহর শেষ হলো। টেবিলে টাকার বান্ডিল লাগলে দেখবেন ম্যাডামের মাথা এমনি ঠান্ডা হয়ে গেছে। না 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 না, এও আমি খবর নিয়ে জেনেছি ওই দুর্গা সান্যাল 1 টাকা ঘুষ খায় না, কাউকে ঘুষ খেতেও দেয় না। পিয়াসা, Yes, sir? বলছিলাম কলিযুগ কি তাহলে শেষের দিকে? কেন, sir? না সরকারি অফিসার শুনছি ঘুষ খাবে না, মানে সব তাই বলছিলাম আর কি। আমি তো অন্য কথা বলছিলাম তো আমার বাবু। অন্য কথা? কি কথা? মানে বলছিলাম কি আপনারা জাল ওষুধ মানে ট্যাবলেট, মানে কথা হলো এই ভেজাল কাশির সিরাপ, তারপর একবার ব্যবহার হয়ে যাওয়ার পর পুনরায় প্যাকেটে পুরে ইঞ্জেকশনের সিরিঞ্জ পাচার, এসব দুদিন বন্ধ রাখুন, কারণ ধান্দাটা তো মারাত্মক 2 নম্বরই। তাই অফিসার আমি ধান্দাটা বাড়াবার কথা ভাবছি, আপনি ধান্দাটা বন্ধ রাখতে বলছেন? বাবু অফিসার অফিসার আমার নাম দয়াময় হালদার। ওই সিনেমা হলে কেটে সামনে দাঁড়িয়ে টিকিট ব্ল্যাক করতাম, এই 10 কা 20 10 কা 20 10 কা 20 10 কা 20। সেখান থেকে আজ এখানে একজন কর্পোরেট ব্যবসায়ী। হালদার মেডিকেল সাপ্লায়ার্স প্রাইভেট লিমিটেডের মালিক। অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার সুইটহার্ট পিয়া। একমাত্র মেডিকেল ব্যবসাতে কোনো লস নেই, মানুষের শরীর খারাপ হবে আর ওষুধও খেতে হবে। তাই তো আমি বড় বড় ওষুধ কোম্পানির সাথে হাতে হাত মিলিয়ে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া বিষাক্ত ওষুধ আর কাশির সিরাপ কিনে নতুন মোড়কে পুড়ে মার্কেটে ছেড়ে দেওয়ার ধান্দাটাই বেছে নিই। আর আমার ব্যাংক ব্যালেন্সটা হু হু করে বাড়তে লাগলো। ওষুধ খেয়ে মানুষ তো মরছে, আমার ব্যাংক ব্যালেন্সটা তো বাড়ছে। বাবু এবার যমরাজি ঠিক করবে সবাইকে স্বর্গে রাখবে নাকি কাউকে নরকে পাঠাবে। নতুন ওসি ম্যাডাম যদি জানতে পারে তাহলে কিন্তু আপনার নতুন ওসি ম্যাডাম না আমার একটা চুলো সহ্য করতে পারবে না, বুঝেছেন? অফিসার আমার এই 2 নম্বরই ধান্দার প্রফিটের ভাগের টাকা কোথায় যায়, কারা নেয় এসব জানেন? লোকে বলে আইনের হাত নাকি খুব লম্বা, আর আমি বলি আমার হাত আরো লম্বা। কিন্তু সালা একটা ছেলে আমাকে বড় বেগ দিচ্ছে, ওই সালা ডক্টর প্রলয় চ্যাটার্জি। ডাক্তার প্রলয় চ্যাটার্জি মানে আমাদের সরকারি হাসপাতালের ডাক্তার, গরিব মানুষ যাকে ভগবান বলে। হ্যাঁ পিয়াসা, ডক্টর প্রলয় চ্যাটার্জি। শুনেছি পেশেন্টের ভিড় হলে ওই ডাক্তার নাকি বাড়িতেই যায় না, হাসপাতালেতেই থেকে যায়। হ্যাঁ, দেশে তো এখন ক্রমশ মন্দিরের সংখ্যা কমে যাচ্ছে, তাই দেবতাদের এসে আজকাল হাসপাতালে থাকতে হচ্ছে। ওই শালা ডক্টর প্রলয় চ্যাটার্জি আমাকে সন্দেহ করছে, কিন্তু আমার বিরুদ্ধে না কোনো তথ্য প্রমাণও জোগাড় করতে পারেনি। তবুও ডক্টর প্রলয় চ্যাটার্জিকে থামাতে হবে, প্রয়োজন হলে চিরকালের মতো আমার রাস্তা থেকে আমি সরিয়ে দেব। সেই জন্য ভাই নিলয়কে আমি কাজে লাগিয়েছি। প্রলয় চ্যাটার্জি ডাক্তার হিসেবে খুব ভালো, আর কসাই হিসাবে কিন্তু আমি আরো ভালো। বাবু ডাক্তারের গতিবিধির উপর নজর রাখো, সমস্ত আপডেট কিন্তু আমার চাই। স্বেচ্ছায় যদি ও থেমে যায় তাহলে ওরই ভালো, আর যদি না থামে তাহলে
আবার আমাকে চিঠি লিখতে হবে। আর সেই চিঠিটা পড়ে থাকবে ওর ডেড বডির উপরে। আর সেই চিঠিতে আমি লিখবো, ডক্টর প্রলয় চ্যাটার্জি, আগুনটা ধরাচ্ছ তুমি, কিন্তু নেভাবো আমি। আর সেই আগুন নেভার আগে সেই আগুনেই তোমাকে পুড়ে মরতে হবে। আমার দু পকেটে থাকে হিংসার লোভ। তুমি বলতে চাইছো সন্ত্রাস বন্ধ করা দরকার, আর আমি বলছি এ পৃথিবীতে তোমার আর নেই দরকার। ভালো থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো ডক্টর প্রলয় চ্যাটার্জি। ইতি দয়াময় হালময়। শ্রেষ্ঠাংশে এই মুহূর্তে যাত্রার একমাত্র অলরাউন্ডার সুপারস্টার প্রদীপ কুমার, চলচ্চিত্র ও সিরিয়ালের হার্টথ্রব নায়িকা মিস মোহিনী, চলচ্চিত্র মঞ্চের অনন্য সুন্দরী নায়িকা স্নেহা, ভয়াল ভয়ঙ্কর ভিলেন এম রজনীশ, বলিষ্ঠ অভিনেতা চিরঞ্জিত ভদ্র, সিরিয়ালের গায়ক নায়ক সুমন মুখার্জি, গ্ল্যামার কুইন মিস সুজাতা ও নরম মনের গরম ভিলেন সৈকত ঘোষাল এবং কিংবদন্তি অভিনেতা সুবীর রক্ষিত, তৎসহ আনন্দ কয়াল, লতা ঘোষ, সৌমেন মণ্ডল, স্মৃতি চক্রবর্তী, যন্ত্রী সংঘ, বুদ্ধদেব দাস, সত্যজিৎ দাস ও অশোক হালদার, দল ম্যানেজার আনন্দ কয়াল, অফিস ম্যানেজার নিরঞ্জন গড়িয়া, জেনারেল ম্যানেজার শুভ পাড়ুই, ফিল্ড মার্শাল রবীন পাত্র। শুরু হচ্ছে দেবলোক অপেরা পরিবেশিত, অঞ্জুল ব্যানার্জি রচিত ও নির্দেশিত বর্তমান যাত্রা একমাত্র সুপারস্টার প্রদীপ কুমার অভিনীত আমি নায়ক 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 আমার ছেলে প্রলয় একেবারে সত্যিকারের নায়ক। না না, ও কোনো যাত্রা বা সিনেমার নায়ক নয়, একেবারে বাস্তবের নায়ক, দ্য রিয়েল হিরো। ও প্রলয়ের কথা ভাবলে না গর্বে আমার বুকটা একেবারে ভরে ওঠে। আর ওর জন্য আমার দুশ্চিন্তা হয়। মায়া, তোমার কোনো তোর বড় ছেলে ওই প্রলয় আজকাল যা বাড়াবাড়ি শুরু করেছে। আচ্ছা কি করেছে সেটা বলবে তো? একটু আগে ফোন করে জানালো আজও বাড়িতে আসতে পারবে না। 72 ঘন্টা টানা 72 ঘন্টা ডিউটি করছে। বললো এমার্জেন্সি পেশেন্ট আছে। শুধু তোমার জন্য আমার ছেলের এই অবস্থা, আর এর জন্য দায়ী তুমি। মায়া, তোমার ছেলে কোনো সাধারণ কর্মচারী নয়, ও একজন ডাক্তার। আর তাছাড়া হসপিটালে যদি এমার্জেন্সি পেশেন্ট থাকে তাহলে তোকে থাকতেই হবে। তুমি যাই বলো বাপু, ওর জন্য না আমার ভীষণ চিন্তা হয়। ওর জন্য তোমার চিন্তা হয় আর আমার আফসোস হয়। আফসোস হয়? হ্যাঁ বাবা, তোমার ইচ্ছে ছিল যাতে আমি ডাক্তারি পড়ি, কিন্তু আমার টার্গেট ছিল ব্যবসা। তাই ডাক্তারি না পড়ে পড়াশোনার পাঠ শেষ হতেই ব্যবসা ঢুকে গেলাম। দেখো নিলয়, তুমি আমার ছোট ছেলে হলো, ছোটবেলা থেকে আমার কোনো কথাই তুমি শোনোনি। তোমার যখন যেটা ভালো মনে হয়েছে তুমি ঠিক সেটাই করেছো। কিন্তু তোমার বড় ভাই, আই মিন আমার বড় ছেলে, ও ছোটবেলা থেকে আমার প্রত্যেকটা কথা শুনে মেনে তারপর বড় হয়েছে। এমনকি জীবনের একটা সিদ্ধান্ত নিজে নেই। আজ নেয়নি, কিন্তু আগামীকাল যে নেবে না তার তো কোনো গ্যারান্টি নেই বাবা। বৌমা, ওর উপর আমাদের সে বিশ্বাস আছে বৌমা। তা রাখো, ক্ষতি নেই, কিন্তু সরকারি হাসপাতালে এভাবে ডিউটি করে এভাবেই দিন কাটিয়ে দিলে চলবে? দিনকাল খারাপ, নিজের বড় দাদা, তাই কথাগুলো বলছি। কিন্তু কেন তুমি এই কথাগুলো বলছো আমি তো বুঝতেই পারছি না। তুমি ওকে ডাক্তারি পড়ালে, ডাক্তারি পাস করার পর আমি ওকে বললাম একটা ভালো প্রাইভেট নার্সিং হোম থেকে জয়েন কর, কিন্তু তা না করে ও আমারই কথা অনুযায়ী সেই সরকারি হসপিটালে জয়েন করে এবং সেখানে প্র্যাকটিস শুরু করে। আমারই কথা অনুযায়ী লন্ডনে যায়, সেখান থেকে এফআরসিএস ডিগ্রিটা হাসিল করে ও দেশে ফিরে আসে। হ্যাঁ, ফিরে এসে দাদা আরামসে একটা চেম্বার খুলে বসতে পারতো, কিংবা একটা নার্সিং হোম করতে পারতো, দু হাতে টাকা কামাতো। কিন্তু তা না করে ও সেই সরকারি হসপিটালে গরিব মানুষদের সেবা করবার জন্য জয়েন করে। ওইখানেই তো আমাদের কথা বাবা। ওই সরকারি হাসপাতালে দাদা যে ক টাকা মাইনে পায়, এরপর দাদার ভবিষ্যৎ চলবে কি করে একবার ভেবে দেখেছেন? বোমা, আমি সারা জীবন প্রফেসরি করে না খুব সামান্য টাকা উপার্জন করেছি, এবং তা দিয়ে আমার দিব্যি চলে গেছে, ওরও চলে যাবে। আর তাছাড়া ডাক্তারি আর ব্যবসা তো এক জিনিস নয়। ওই সাধারণ খেটে খাওয়া গরিব মানুষগুলোকে যারা সর্বশান্ত করে তারা হলো ব্যবসাদার। আর সেই সাধারণ খেটে খাওয়া গরিব মানুষগুলোকে সরকারি হসপিটালে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা করে যারা জীবন বাঁচায় তারাই হলো প্রকৃত ডাক্তার। হ্যাঁ, তুমি তাদের ভগবানও বলতে পারো। বাবা, যে সরকারি হাসপাতালে প্র্যাকটিস করতে এসে ডাক্তারকেই মরতে হয়, সেই সরকারি হাসপাতালে সাধারণ মানুষ বাঁচবে বলছো? না নিল, ওটা একটা অ্যাক্সিডেন্ট। কতগুলো জানোয়ার তাদের মনুষ্যত্ব, বিবেক সমস্ত জলাঞ্জলি দিয়ে তারপর ওই ঘটনাটা ঘটিয়েছে। আর তার জন্য তুমি সমস্ত সরকারি হসপিটালকে ছোট করতে পারো না নিলয়। বাবা, এনিওয়ে, তোমার সঙ্গে এই সমস্ত কথা আলোচনা করে আমার কোনো লাভ নেই। তার থেকে তুমি এখানে কেন এসেছো সেইটা আমাকে বলো। না মানে তোমার সঙ্গে একটা দরকার ছিল। দরকার ছাড়া তুমি যে আমার ঘরে চৌকাট ডিঙাও না সেটা আমার খুব ভালো করে জানা আছে। এবার দরকারটা কি
তুই বল শুনি। আসলে মা ও একটু ব্যবসাটাকে বাড়াতে চাইছে। আর তার জন্য কিছু টাকা লাগবে, তাই তো? না মানে বাবা, দেখো নিলয়, এর আগে ব্যবসা করবার জন্য বহুবার আমি তোমাকে টাকা দিয়েছি এবং তোমার সঙ্গে আমার কথা ছিল আসল টাকাটা তুমি আমাকে ফেরত দেবে, কিন্তু দিয়ে দেবো। ও বাবা, আমি দিয়ে দেবো, একটু ব্যবসাটা জমে যাক, এখন যদি কিছু টাকা। ছোট কোকা, আজ তোর বাবার জন্মদিন, কোথায় পায়ে হাত দিয়ে বাবাকে প্রণাম করবি, তা না এসেই তুই টাকা চাইছিস। ও আজ তো বাবা দেখলে, একদম ভুলে গেছিলাম। মায়া, এরা হলো সব কলি যুগের সন্তান। এরা বাবা মায়ের জন্মদিনে বাবা মার পায়ে হাত দিতে ভুলে যায়, কিন্তু সেই হাত দিয়ে বাবা মার কাছে টাকা চাইতে এরা কিন্তু ভোলে না। বাবা ওইভাবে বলছেন কেন বাবা? সবার তো সবসময় সব কথা মনে নাই থাকতে পারে। রাইট বৌমা, রাইট রাইট রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু তোমার বিবাহ বার্ষিকীতে তুমি আমারই ছোট ছেলের ঘর ভেঙে সোনার নেকলেসটা নিতে তুমি তো বলো না বৌমা। বাবা এনিওয়ে, এই কত টাকা লাগবে তোর? 10 লাখ টাকা হলেই হবে। কত? 10 লাখ? বর্দাকে ডাক্তারি পড়াতে গিয়ে এর থেকে বেশি টাকা খরচ করেছো তুমি বাবা। ও দাড়িপাল্লার স্বার্থ মাপছো বুঝি? সত্যি খারাপ লাগলেও কথাটা তো সত্যি বাবা। এর থেকে অনেক বেশি টাকা আপনি দাদার পিছনে ইনভেস্ট করেছেন। বৌমা, তোমার এই অপগণ্ড স্বামীটি কোন রকমে গ্রাজুয়েশন কমপ্লিট করে পড়াশোনা ছেড়ে দেয়। ও যদি পড়াশোনা চালিয়ে যেত তাহলে আমি নিশ্চয়ই ইনভেস্ট করতাম। দুটোই তো একই বাবা, ইনভেস্ট। না বৌমা, এক নয়। পড়াশোনা আর ব্যবসা কখনোই এক জিনিস নয়। তোমার এই স্বামীটি চেষ্টা চরিত্র করলে আগামী ভবিষ্যতে একজন টাটা কিংবা বিড়লা হলেও হতে পারে, কিন্তু হাজার চেষ্টা করলেও ও একজন ডক্টর এপিজে আব্দুল কালাম কোনোদিনই হতে পারবে না বাবা এনিওয়ে, তোমাকে কিভাবে টাকাটা দেওয়া যায় সেটা আমি দেখছি। থ্যাংক ইউ বাবা। আসলে আমার সঙ্গে একজন বড় ব্যবসাদারের যোগাযোগ হয়েছে, তার সঙ্গে পার্টনারশিপে ব্যবসাটা শুরু করব। আর এই ব্যবসাতে দাদাকেও প্রয়োজন হবে। তাই নাকি? তা কি ব্যবসা শুরু করবে শুনি? ওই হাসপাতাল বা নার্সিং হোমের নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা, যেমন ধরো ইনজেকশনের সিরিঞ্জ, তুলো, ব্যান্ডেজ, এইসব আর কি। যার সঙ্গে ব্যবসাটা করছি সে খুব ভালো মানুষ, এই ব্যবসার বিষয়ে হেবি দক্ষ। তার নাম দয়াময় হালদার। কি নাম বললে তুমি? দয়াময় হালদার? দয়াময় হালদার, দয়াময় হালদার নামটা শুনলেই মনে হয় ভদ্রলোক হলো দয়ার মাল্টিপ্লেক্স। দয়ার পুরো টেন্ডারটাই ওনার নেওয়া। খোপে 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 শুধু দয়া আর দয়া, আদৌ কিন্তু তা না। মালটারা ইন্টারন্যাশনাল খচ্চর। তবু আমাদের মতো মানুষদের সব কাজ মেনে নিতে হয়। আর তার বিনিময়ে আপনার পকেটে ঢোকে মোটা টাকা, যেটাকে আপনি বলেন প্রণামী, কিন্তু আমাদের পরিভাষায় সেটা হলো ঘুষ। ওভাবে বলবেন না পিয়াসা ম্যাডাম, বুকে বড্ড ধাক্কা লাগে। নরহরি বাবু, ওনার থেকে আমি ঘুষ দিই ঠিকই, তার পিছনে একটা কারণ আছে। কারণ? আগে হ্যাঁ ম্যাডাম। তা কি কারণ জানতে পারি? অবশ্যই পারেন, তবে এখন নয়। সময় হলে ঝাঁপি থেকে কারণের সবটা আমি ঠিক বার করে আনবো। এই মাঝে মাঝে হিয়ালি করে আপনি যে কি সব বলেন না, আমি কিছুই বুঝতে পারি না। ম্যাডাম এবার বলুন, হঠাৎ আমাদের অফিসে কি মনে করে? ওনার সাথে আমার দরকার আছে। কোথায় কোথায় দয়াময় বাবু? এই তো পিয়াসা স্যার কোথায়? স্যারের সাথে না আমার খুব দরকার আছে। দুজনেরই একই প্রশ্ন, তাই দুজনকেই একই উত্তর দিচ্ছি। আপনাদের স্যার, আই মিন দয়াময় হালদার, একটি গুরুত্বপূর্ণ মিটিং করছিলেন। আপাতত মিটিং শেষ, এখনই এখানে আসবেন। শব্দটা আসবেন না, আমি এসে গেছি। স্যার, ল্যাপটপ, ট্যাব কিংবা মোবাইল ফোন ব্যবহার করলেও এখনো আমি চিঠি লিখতে খুব ভালোবাসি। তাই তো এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে লিখলাম আমার এই চিঠি। তা হঠাৎ আমাকে আপনাদের দুজনের কি দরকার? ইতি দয়াময় আপনার সাথে আমার কথা আছে দয়াময় বাবু। আছে যখন, তখন আর তাকে রাখবেন না বলে ফেলুন। স্যার আমার তখন ইমার্জেন্সি স্যার। নিশ্চয় চাই কারেন্সি, মানে টাকা। কি ভাস্কর, তাই তো? বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই নিয়ে 3 বার, মানে এই নিয়ে 3 বার বাবাকে হাসপাতালে ভর্তি করতে হলো। আচ্ছা ভাস্কর, শহরে কোনো নামি দামি নার্সিং হোমে রেখে তোর বাবার অপারেশনটা কেন করাচ্ছিস না বাবা? ওটা করতে হলে তো অনেক টাকার প্রয়োজন স্যার। আপনাকে তো আমি বলেছিলাম, কিন্তু আপনি। ঠিক আছে, কৃষ্ণ বলো, সঙ্গে চলো। আপাতত কি করতে হবে সেটা বল। কিছু টাকা। আচ্ছা আপাতত তুই কত হলে সামলে নিতে পারবি? 1000 হলেই হবে। মাত্র এই করে টাকার জন্য তুই হাত জোর করে মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে আছিস? আরে পিয়াসা, আরে আমি তো বুঝলাম গাধাটা অনেক বেশি টাকা চাইবে। যা ক্যাশিয়ার বাবু কাছে চলে যা, আমি ফোনে যা বলা বলে দিচ্ছি। ক্যাশ থেকে টাকা নিয়ে সোজা হাসপাতালে চলে যা। আর শোন, বাবা কেমন আছে জানাবি, কেমন? যা এখন। ঠিক আছে স্যার, আপনি ক্যাশিয়ার বাবুকে বলে দিন না, আমি ওনার কাছেই যাচ্ছি। ভাবো পিয়াসা, তুমি একবার ভেবে দেখো, হারামজাদাটা 10,000 টাকা চাই, টাকা যেন সস্তা।
ক্যাশিয়ার বাবুকে ফোনটা লাগিয়ে দাও। ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ আপনার সাথে স্যার একটু কথা বলবেন। ধরুন স্যার, লাইনে ক্যাশিয়ার বাবু আছেন। হ্যালো, হ্যাঁ ওই ভাস্কর বলে ছোঁয়াটা এক্ষুনি আপনার কাছে যাচ্ছে, ওকে 1005 টাকা দিয়ে দেবেন। হ্যাঁ ও আপনার কাছে 10,000 টাকা চাইবে, বলবেন যে ক্যাশ নেই। আর হ্যাঁ ভাউচারে সই করাবেন অবশ্যই, কিন্তু ভাউচারে টাকার জায়গায় কোনো টাকার অঙ্ক লিখবেন না। বুঝে গেছেন? বুঝে গেছেন? রাখছি রাখছি। এরাও পিয়াসা তোমার ফোন। এই কি সেন্ট মেখেছে গো, সুন্দর গন্ধ বেরোচ্ছে। স্যার আপনি যেন কি বলতে এসেছেন ভজহরি বাবু? আগে আমার নাম ভজহরি নয়, নরহরি। নরহরি কমপ্লিট কায়স্থ। কমপ্লিট কায়স্থ, এটা আবার কেমন পদবি? আগে আমার পদবি হলো পুরো কায়স্থ, কিন্তু আজকালকার দিনে কারণ কিংবা অকারণে বাংলা ভাষার সঙ্গে হয়তো ইংরেজি শব্দ মিশিয়ে বলাটা আধুনিক প্রজন্মের একটা স্টাইল হয়ে গেছে। তাই আমিও বাংলা ইংরেজি মিশিয়ে আমার পদবি পুরো কায়স্থকে কমপ্লিট কায়স্থ করে নিয়েছি। ভজহরি বাবু। ভজহরি নয়, নরহরি। ওই একই তো হলো। কি করে এক হলো? বলি কি করে এক হলো? চাল আর চাল কুমড়ো কি এক? পান আর পান কৌড়ি কি এক? প্রজাপতি আর শুয়োপোকা কি এক? এত কথা বলেন কেন বলুন তো? আবার আমার চিঠি লিখতে ইচ্ছে। তাড়াতাড়ি বলে ফেলুন কি দরকার। ইতি দয়াময় হালদার। থানায় নতুন ওসি আসছে। এ আর নতুন কথা কি? আগের ওসিও তো দিন সাথে হলে বদলি হয়েছে, তা হিসেব মতো থানায় তো নতুন ওসি আসবেই। কথাটা সেখানে নয়, যিনি আসছেন তিনি মহিলা। ও মানে বড় বাবুর পরিবর্তে ম্যাডাম বলতে হবে, এই তো? একদম ঠিক। নাম দুর্গা সান্যাল। তাই নাকি? ঠিক তাই। খবর নিয়ে জেনেছি ম্যাডাম রূপেও যেমন দুর্গা, কাজেও তেমন দুর্গা। এর আগে যেসব এলাকায় পোস্টেড ছিলেন সেসব এলাকায় ঠান্ডা করে দিয়েছেন। এবার আসছেন আমাদের এলাকায়। কথায় বলে কত এলো কত গেল, অষ্টম প্রহর শেষ হলো। টেবিলে টাকার বান্ডিল লাগলে দেখবেন ম্যাডামের মাথা এমনি ঠান্ডা হয়ে গেছে। আরে না 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 না, এও আমি খবর নিয়ে জেনেছি ওই দুর্গা সান্যাল 1 টাকা ঘুষ খায় না, কাউকে ঘুষ খেতেও দেয় না। পিয়াসা, ইয়েস স্যার। বলছিলাম কলিযুগ কি তাহলে শেষের দিকে? কেন স্যার? না সরকারি অফিসার শুনছি ঘুষ খাবে না, মানে সব তাই বলছিলাম আর কি। আমি তো অন্য কথা বলছিলাম তো আমার বাবু। অন্য কথা? কি কথা? মানে বলছিলাম যে আপনারা জাল ওষুধ মানে ট্যাবলেট, মানে কথা হলো এই ভেজাল কাশির সিরাপ, তারপর একবার ব্যবহার হয়ে যাওয়ার পর পুনরায় প্যাকেটে পুরে ইঞ্জেকশনের সিরিঞ্জ পাচার, এসব দুদিন বন্ধ রাখুন, কারণ ধান্দাটা তো মারাত্মক 2 নম্বরই। তাই অফিসার আমি ধান্দাটা বাড়াবার কথা ভাবছি, আপনি ধান্দাটা বন্ধ রাখতে বলছেন? বাবু অফিসার আমার নাম দয়াময় হালদার। ওই সিনেমা হলে কেটে সামনে দাঁড়িয়ে টিকিট ব্ল্যাক করতাম, এই 10 का 20 10 का 20 10 का 20 10 का 20। সেখান থেকে আজ এখানে একজন কর্পোরেট ব্যবসায়ী। হালদার মেডিকেল সাপ্লায়ার্স প্রাইভেট লিমিটেডের মালিক। অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার সুইটহার্ট পিয়া। একমাত্র মেডিকেল ব্যবসাতে কোনো লস নেই, মানুষের শরীর খারাপ হবে আর ওষুধও খেতে হবে। তাই তো আমি বড় বড় ওষুধ কোম্পানির সাথে হাতে হাত মিলিয়ে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া বিষাক্ত ওষুধ আর কাশির সিরাপ কিনে নতুন মোড়কে পুড়ে মার্কেটে ছেড়ে দেওয়ার ধান্দাটাই বেছে নিলাম। আর আমার ব্যাংক ব্যালেন্সটা হু হু করে বাড়তে লাগলো। ওষুধ খেয়ে মানুষ তো মরছে, আমার ব্যাংক ব্যালেন্সটা তো বাড়ছে। বাবু এবার যমরাজি ঠিক করবে সবাইকে স্বর্গে রাখবে নাকি কাউকে নরকে পাঠাবে। নতুন ওসি ম্যাডাম যদি জানতে পারে তাহলে কিন্তু। আপনার নতুন ওসি ম্যাডাম না আমার এক গাছা চুলও সহ্য করতে পারবে না, বুঝেছেন? অফিসার আমার এই 2 নম্বরই ধান্দার প্রফিটের ভাগের টাকা কোথায় কোথায় যায়, কারা নেয়, এসব জানেন? লোকে বলে আইনের হাত নাকি খুব লম্বা, আর আমি বলি আমার হাত আরো লম্বা। কিন্তু সালা একটা ছেলে আমাকে বড় বেগ দিচ্ছে, ওই সালা ডক্টর প্রলয় চ্যাটার্জি। ডাক্তার প্রলয় চ্যাটার্জি মানে আমাদের সরকারি হাসপাতালের ডাক্তার, গরিব মানুষ যাকে ভগবান বলে। হ্যাঁ পিয়াসা, ডক্টর প্রলয় চ্যাটার্জি। শুনেছি পেশেন্টের ভিড় হলে ওই ডাক্তার নাকি বাড়িতেই যায় না, হাসপাতালে
হ্যাঁ, দেশে তো এখন ক্রমশ মন্দিরের সংখ্যা কমে যাচ্ছে, তাই দেবতাদের এসে না আজকাল হাসপাতালে থাকতে হচ্ছে। ওই শালা ডক্টর প্রলয় চ্যাটার্জি আমাকে সন্দেহ করছে, কিন্তু আমার বিরুদ্ধে না কোনো তথ্য প্রমাণও জোগাড় করতে পারেনি। তবুও কি বলুন স্যার? ডক্টর প্রলয় চ্যাটার্জিকে থামাতে হবে। প্রয়োজন হলে চিরকালের মতো আমার রাস্তা থেকে আমি সরিয়ে দেব। সেই জন্য ওর ভাই নিলয়কে আমি কাজে লাগিয়েছি। প্রলয় চ্যাটার্জি ডাক্তার হিসেবে খুব ভালো, আর কসাই হিসাবে কিন্তু আমি আরো ভালো। দয়াময় বাবু, ডাক্তারের গতিবিধির উপর নজর রাখো, সমস্ত আপডেট কিন্তু আমার চাই। স্বেচ্ছায় যদি ও থেমে যায় তাহলে ওরই ভালো, আর যদি না থামে তাহলে আবার আমাকে চিঠি লিখতে হবে। আর সেই চিঠিটা পড়ে থাকবে ওর ডেড বডির উপরে। আর সেই চিঠিতে আমি লিখবো, ডক্টর প্রলয় চ্যাটার্জি, আগুনটা ধরাচ্ছ তুমি, কিন্তু নেভাবো আমি। আর সেই আগুন নেভার আগে সেই আগুনেই তোমাকে পুড়ে মরতে হবে। আমার দু পকেটে থাকে হিংসার লোভ। তুমি বলতে চাইছো সন্ত্রাস বন্ধ করা দরকার, আর আমি বলছি এ পৃথিবীতে তোমার আর নেই দরকার। ভালো থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো ডক্টর প্রলয় চ্যাটার্জি। ইতি দয়াময় হালদার।